আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ, আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা, এই পররাষ্ট্রমন্ত্রী। উপদেষ্টা বলতে বলতে এখন তো উপদেষ্টা মুখ দিয়ে বেরিয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী, যিনি এই কোয়ার্টার থেকে ওই কোয়ার্টারে গিয়ে এনএসি থেকে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন, তিনি ভারতে আসছেন। ভারতে এসে তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনএসএ অজিত দোভালের সঙ্গে দেখা করবেন। এখন চারিদিকে প্রশ্ন উঠছে, এই দেখা করার বিষয়টা কি? দেখুন, তারেক রহমানের মন্ত্রিসভায় তিনি হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। এবার তারেক রহমানের অনুমতি ছাড়া তিনি তো ভারতবর্ষে আসবেন না। তাহলে ভারতবর্ষে কি বার্তা নিয়ে আসছেন, প্রশ্ন হচ্ছে সেইখানে। ভারতবর্ষে এই যে আপনাদের খলিলুর রহমান আসছেন পররাষ্ট্রমন্ত্রী, তিনি কি বার্তা তারেক রহমানের নিয়ে আসছেন? আমি কতগুলো জিনিস আগে আপনাদের বলে দিই, তারপর শেখ হাসিনা প্রসঙ্গে আসবো। তার সঙ্গে দেখা হওয়ার ব্যাপারগুলো তো আসবো, কার কার সঙ্গে দেখা হবে, তার কি প্রসেসে দেখা হবে, সেই সমস্ত প্রসঙ্গে আসছি। কিন্তু আর কি কি তিনি বার্তা নিয়ে আসছেন সেটা যতক্ষণ না পর্যন্ত আপনাদের বলছি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে না। এক হচ্ছে, 22 তারিখ চাইনিজ অ্যাম্বাসেডর তিনি দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। তারেক রহমানের যে প্রেস উইং এই ব্যাপারে একদম নিশ্চুপ। তারপর চাইনিজ অ্যাম্বাসেডর নিজে একটা প্রেস কনফারেন্স করেন। প্রেস কনফারেন্স করে তিনি অভিযোগ করেন বা বলেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে যারা দূরত্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা চীন খুব ভালো করে মেনে নিচ্ছে না। তার এটা বলার কারণ কি? কারণ তো কিছু একটা ঘটেছে। কারণ ভারতের প্রেসক্রিপশন মেনে যে 10 দফা প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল, যে 10 দফার ওপরে রাজি হয়েছিলেন তারেক রহমান, সেগুলো আস্তে আস্তে তো বাস্তবায়ন হচ্ছে। আপনারা নিজেরাই দেশের হাল দেখে বুঝতে পারছেন যে আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। তো সেই বাস্তবায়নের মধ্যে একটা ছিল যে চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক কেটে ফেলতে হবে। এখানে আমেরিকারও একটা শর্ত ছিল যে অস্ত্র কেনা, সাবমেরিন কেনা, জাহাজ কেনা, এই সমস্তগুলো বন্ধ করতে হবে। আর ভারত বলেছিল যে আমাদের উপমহাদেশে চীনকে ঢুকতে দেওয়া যাবে না। বিশেষ করে তিস্তা প্রকল্পে যে একে ডেকে আনা হয়েছে, চাইনিজ ইঞ্জিনিয়ারদের ডেকে আনা হয়েছে, সরকারকে ডেকে আনা হয়েছে ইউনুসের দপ্তর থেকে, সেটা থেকে বাংলাদেশকে সরে আসতে হবে। সম্ভবত, আমি নিশ্চিত না, সম্ভবত তারেক রহমান সেই বার্তাটাই দিয়ে দিয়েছেন। তাতেই চাইনিজ অ্যাম্বাসেডর তিনি খুব ক্ষেপে গেছেন। ক্ষেপে গিয়ে তিনি এই প্রেস কনফারেন্সটা করে তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। যারা এই দূরত্ব তৈরির চেষ্টা করছে, সেটা ওয়াশিংটনের দিকে ইঙ্গিত করলেন না ভারতের দিকে ইঙ্গিত করলেন তা আমি জানি না। সেটা চীন ভালো করে মেনে নেবে না। মেনে নেবে না তো বয়ে গেল, ভারতের কি আছে, বয়ে গেল। না আমেরিকার কেউ যাবে আসবে, না ভারতের কেউ যাবে আসবে। তুই এখন তোর অবস্থা, নিজের অবস্থা খুব খারাপ, বেশি লপচাপাস না, তাহলে আরো বড় গাড্ডায় পড়ে যাবি। ভারত যদি পাশ থেকে যদি সরে যায় আর যদি মার্কেট বন্ধ করে দেয়, তাহলে বসে বসে লবেন চুষতে হবে, আর কোনো উপায় থাকবে না। এছাড়া যে সমস্ত ওই চীনের যে সাঙ্গপাঙ্গ এবং চীনের সাঙ্গপাঙ্গ যারা ছিল এবং পাকিস্তানের সাঙ্গপাঙ্গ যে 6 জন অফিসার ছিল, সামরিক অফিসার ছিল, তাদেরকে তো প্রথম দফায় সরিয়ে দেওয়া হয়েছিল। এবারে গতকালকে না আজকে 8 জন সামরিক শীর্ষকর্তাকে, যারা ইউনুসের খুব প্রিয় ভাজন ছিল,
এই 8 জন, আমি এখন নাম জানতে পারিনি, 8 জনকে তাদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সামরিক বাহিনীর সঙ্গে তাদের আর কোনো রকম যোগাযোগ থাকছে না। কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা নানান রকম কাজকর্ম মধ্যে তারা সবাই যে অ্যাম্বাসেডর হবেন তার কোনো মানে নেই, বা রাষ্ট্রদূত হবেন। কেউ কেউ পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেরানীয় হয়ে থাকবেন, বা উঁচু পদে থাকবেন, অ্যাটাশে প্যাটাশে হয়ে থাকবেন, বা কোনো সচিব ফচিব হয়ে থাকবেন, কিন্তু সেনাবাহিনীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ সেনাবাহিনীকে ধীরে 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 কিন্তু চুরিয়া কষা যাকে বলে না হিন্দিতে, আর্ম টুইস্টিং করছেন তারেক রহমান, এবং পেছন দিক দিয়ে ওই মেঘনাথের মতো মেয়ের আড়াল থেকে খেলছেন আমাদের নরেন্দ্র মোদী। প্রণয় ভার্মার সঙ্গে তারেক রহমানের তারেক রহমান বলছি, খলিলুর রহমানের একটা বৈঠক আছে। বৈঠক মানে কি, খলিলুর রহমান তাকে, আমাদের প্রণয় ভার্মাকে, রাষ্ট্রদূতকে তিনি ইফতারে নেমন্তন্ন করেছেন। ইফতারে নেমন্তন্ন, সেটা এখন খলিলুরের বাড়িতেও হতে পারে বা তৃতীয় কোনো জায়গায় হতে পারে, তাই প্রণয় ভার্মার ওখানে হচ্ছে না, কারণ এটা তো ইফতারটা দিচ্ছে, নেমন্তন্নটা করেছেন তো খলিলুর রহমান, তাহলে তাকেই অ্যারেঞ্জমেন্টটা করতে হবে, তিনি করছেন। এই যে সমগ্র এই যে আপনার চীনের সঙ্গে সম্পর্ক কাটা, তিস্তা প্রকল্প থেকে চীনকে সরিয়ে দেওয়া, তারপর সামরিক কর্তাদের সমস্ত চীন পাকিস্তানের সঙ্গে যাদের সাথে সম্পর্ক ছিল কেটে দেওয়া, এবং ইউনূসের সঙ্গে যাদেরকে করা ছিল, মানে যোগাযোগ ছিল এবং প্রিয় পাত্র ছিল, তাদেরকে সরিয়ে দেওয়া, এই যে টোটাল যে ব্যাপারটা হচ্ছে, এটা ভারতকে জানানোর জন্য পররাষ্ট্রমন্ত্রীর এখানে আসা, এবং তারেক রহমানের সঙ্গে তার একটা, মানে জয়শঙ্করজির এবং মোদিজির একটা বৈঠকে ডেট ঠিক করা। এখানেই শেষ নয়, আর একটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের হয়তো মুখোমুখি একটা বৈঠকের অ্যারেঞ্জমেন্ট ভারত করতে পারে। বরফটা গলতে গলতে কোথায় গিয়েছে আপনারা দেখুন, লক্ষ্য করুন। এই যে শুক্রবার দিন খলিলুর রহমান আসছেন, খলিলুর রহমান আসছেন, এক হচ্ছে তারেক রহমান আর মোদির দেখা সাক্ষাৎ করা, দুজনের মধ্যে কথাবার্তা হওয়া, এছাড়াও শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের যে বৈঠকটা হওয়ার, বা বৈঠক একটা করানোর জন্য তিনি একটা ডেট ফিক্স করবেন, কারণ তারেক রহমান ভারতবর্ষে আসছেন খুব সম্ভবত 2 অথবা 3 এপ্রিল, অথবা 3 অথবা 4 এপ্রিল। আমি আপনাদের গতকালই বলেছি খলিলুর রহমান, কালকে ডেট বলতে পারিনি, আজকে ডেটটা জেনেছি, খলিলুর রহমান এ মাসের শেষে হয়তো সামনের মাসের প্রথমে হয়তো ভারতবর্ষে যাবেন। তিনি মানে রাষ্ট্রীয় মানে এতে থাকবেন। তো যাই হোক, থাকাটা বড় ব্যাপার না, আসলটা হচ্ছে কাজ। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে, ভারতবর্ষের এতে আপত্তি নেই, ভারতবর্ষ আগ্রহী রয়েছে তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠকের সামনাসামনি 1-to-1 একটা বৈঠকের ব্যবস্থা করা হবে। এটা এপ্রিল মাসে করা হচ্ছে এই কারণে, আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদী ইসরায়েল যাবেন, তার ইসরায়েল যাওয়ার কথা, ইসরায়েল থেকে ফিরে এলে পরে তারপরে দেশের কিছু কাজকর্ম রয়েছে, দেশের কাজকর্ম অনেক ব্যস্ত থাকেন উনি। ঠিক হচ্ছে 2 অথবা 3 অথবা 3 অথবা 4 এপ্রিলে তারেক রহমান আসবেন, তখনই মোদিজির সঙ্গে তার কথা হবে, এবং একই সঙ্গে চেষ্টা করা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে সেখানে বৈঠক করানো। যদি কোনো কারণে সেই সময় শেখ হাসিনার সঙ্গে বৈঠক তার না হয়, তাহলে পরবর্তী একটা সময়সূচি বার করা হবে।
তবে এই বৈঠকের ব্যাপারে এতটুকু জানা গেছে যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আপত্তি করা হয়নি। তিনি দেখা করতে রাজি হয়েছেন এবং আলোচনার জন্য তিনি রাজি আছেন। আপাতত এইটুকু খবর রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বরফ ধীরে ধীরে গলছে এবং ইউনূসের আমলে দেশের যে অবস্থা ছিল আজকে কিন্তু সেই অবস্থায় দেশ নেই। হ্যাঁ, কোনো কিছুই একেবারে দুম করে থেমে যাবে না। এ তো একটা ট্রেন চলার মতো, একটা গাড়ি ট্রেনে একদম ব্রেক মারলেন বা গাড়িতে ব্রেক মারলেন সঙ্গে সঙ্গে থেমে গেল, তা তো নয়। সেটা কখনো হতে পারে না। তো যাই হোক, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, কালকে যে আমি প্রশ্নটা করেছিলাম যে কেন হঠাৎ এই এটা হলো মানে রাষ্ট্রপতির ভাষণটা হলো কেন? রাষ্ট্রপতির ভাষণটা হয়েছে ভারতের ইঙ্গিতে এবং তারেক রহমানের অনুমতিতে। এবং এটা বলে এটা সবাইকে একটা শিক্ষা দেওয়া, ভবিষ্যতে যদি কেউ এই ধরনের জিনিস করেন কোনো রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে, তাহলে তার শাস্তি কি হতে পারে সেটা আমি রাত্রিবেলার ভিডিওতে, যেমন আমি এতে নোটিশে দিয়েছি, রাত্রিবেলার ভিডিওতে আমি আপনাদের ব্যাখ্যা করব এবং গলা জলে কতটা ডুবে রয়েছে আমাদের স্যার সেটাও তখন জানতে পারবেন এবং ভবিষ্যতে তার কি হাল হবে। আমি বরাবর বলে আসছি একটাই কথা, আপনারা সব থেকে বড় সাক্ষী। আপনারা বলেন তো আমার কোনো কথা মেলে না, যে উনি শেষ দিনটা ওনার খুব করুণ যাবে এবং ওই আইসিটিতে ওনার বিচার হবে। আসিফ নজরুল, আমাদের মোহাম্মদ ইউনূস, রেজওয়ানা চৌধুরী, এই যে আমাদের ওই ডাস্টবিন শফিক, সব দিয়ে ওইখানে কিন্তু শুরু হবে এবং তার প্রাথমিক পর্ব শুরু হচ্ছে আমাদের তাজুল ইসলামকে দিয়ে। আজকে সম্ভবত তাজুল ইসলামের বিরুদ্ধে একটা করা হচ্ছে, মামলা করা হচ্ছে। মামলাটা করছে দুদক। আপাতত এই খবর আমার কাছে আছে। বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গ্রিন সিগন্যাল পায়নি আওয়ামী লীগ। তা সত্ত্বেও দলটির নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে 24শে ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভার্চুয়ালি এ নির্দেশ দেন শেখ হাসিনা। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। বৈঠকে আওয়ামী লীগের যেসব নেতা দেশে আছেন তাদের সক্রিয় হতে বলা হয়েছে, যাতে সামনের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারে। সব মিলে আওয়ামী লীগকে সক্রিয় করতে 5টি সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। তবে দলটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা তা বৈঠক সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। শেখ হাসিনা মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে বৈঠকে অংশ নেওয়া কোনো নেতার ধারণা শেখ হাসিনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। আবার মার্চের শুরুতে দিল্লি হয়ে ঢাকা আসছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলেও কয়েকটি সূত্রে আভাস পাওয়া গেছে। নির্বাচনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশ করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। সবশেষ তথ্য অনুযায়ী কমপক্ষে 28টি জেলায় দলীয় কার্যালয় খোলা, জাতীয় পতাকা ও দলীয় পতাকা টাঙানো, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামাত বা অন্য কারোর সঙ্গে কোনো সমঝোতা আছে, এসব প্রশ্ন সামনে আসছে। তবে কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। বিএনপি নেতাদের কাছ থেকেও এ নিয়ে প্রতিক্রিয়া গণমাধ্যমে উঠে এসেছে।
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়টি আইনি প্রক্রিয়া হবে। আবার বিএনপির কোনো নেতার কাছ থেকে ইতিবাচক মন্তব্য পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল। তারা সবাইকে নিয়ে রাজনীতি করে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কারণ দলটি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এমন পরিস্থিতিতে 24শে ফেব্রুয়ারি সকালে দলের ওয়ার্কিং কমিটির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে তিনি বৈঠকে যুক্ত হয়েছিলেন। কলকাতায় আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। সে বৈঠকে ভার্চুয়ালি বাংলাদেশে থাকা অনেক নেতাও যোগ দিয়েছিলেন বলে দলটির সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস.এম. কামাল হোসেন, সুজিত রায় নন্দী, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী নফেল। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন, যারা ওয়ার্কিং কমিটির সদস্য না হলেও ভাষণ দিয়েছেন। বৈঠকে নেতারা দেশের পরিস্থিতি শেখ হাসিনার সামনে তুলে ধরেন। যে নেতা যে এলাকার দায়িত্বে আছেন তিনি সেখানকার পরিস্থিতি তুলে ধরেন। বৈঠকের একাধিক সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা শেখ হাসিনা দিয়েছেন। শেখ হাসিনা প্রথমবারের মতো ভারতে থাকা নেতাদের দেশে ফেরার প্রস্তুতি নিতে বলেছেন। আলোচনায় কয়েকজন নেতা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকার প্রসঙ্গটি তুলে ধরেন। বিশেষ করে দেশে ফিরলে জেল ও জুলুম নির্যাতনের আশঙ্কার কথা বলেন। শেখ হাসিনা বৈঠকে দাবি করেন, আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে জারি করেছে সেটি দুটি কারণে অবৈধ। প্রথমত, আইনে দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান ছিল না। অধ্যাদেশের মাধ্যমে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেটি বেআইনি। তার মতে আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যে কারণে সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা যায়। দ্বিতীয়ত, আওয়ামী লীগ সভানেত্রী মনে করেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ছিল অবৈধ সরকার। সেই সরকার নির্দেশ কখনোই বৈধ হতে পারে না। এরপরই শেখ হাসিনা বিএনপি সরকারের নাম না করে বলেন, আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তখন আওয়ামী লীগ তার মতো করে সিদ্ধান্ত নেবে এবং কর্মসূচি ঘোষণা করবে। তবে শেখ হাসিনা মঙ্গলবারের বৈঠকে যেভাবে নেতাদের দেশে ফিরতে মানসিক ও অন্যান্য প্রস্তুতি নিতে বলেছেন, তাতে কোনো নেতার ধারণা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে কোনো ইতিবাচক বার্তা পেয়ে থাকতে পারেন। বৈঠকে শেখ হাসিনা দেশে থাকা নেতাদের সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে 8টি বিভাগের দায়িত্বপ্রাপ্ত যারা দেশে আছেন তাদেরকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিতেও বলা হয়েছে। পর্যায়ক্রমে দলীয় তৎপরতা বাড়ানোর মধ্য দিয়ে 17 মার্চ দলীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করতে চায় দলটি। জানা গেছে, দেশের ভিতরে দলটির সাংগঠনিক তৎপরতা বাড়াতে দেশের মধ্যে কারাগারে আছেন এমন প্রথম সারির 12 জন নেতার জামিনের উদ্যোগ নিতে আইনজীবীদের একটি টিম গঠনের চিন্তা ভাবনা করছে। ঢাকায় একজন সাবেক এমপির নেতৃত্বে আপাতত দলটির সাংগঠনিক তৎপরতা বাড়ানো হতে পারে। ওই নেতা ইতিমধ্যে আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে একাধিক বৈঠক করেছেন। বিশেষ করে বাংলাদেশের সামনের মাসে সফরে আসছেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, মার্কিন দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চের শুরুতে দিল্লি হয়ে ঢাকা সফরে আসবেন। 23শে ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত বিষয়টি খলিলুর রহমানকে জানিয়েছেন। জানা গেছে, মার্কিন আদালতের রায়ের পর শুল্ক ও বাণিজ্যের ইস্যুটি বেশ জটিল হয়ে গেছে। তবে পল কাপুরের এই সফরের উদ্দেশ্য বাণিজ্য নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের সাথে আকসা ও জিসুমিয়া এই দুটি অস্ত্র চুক্তির অগ্রগতি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে তার এই সফরে আলোচনা হতে পারে। নির্বাচনের আগে ইস্যুটি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বিএনপি ও জামাত ইসলামের হাই কমান্ডার আলোচনাও হয়েছিল। সূত্রগুলো বলছে, পল কাপুরের সফরের পর বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে বেশ কিছু নাটকীয় পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট অনেকে মনে করছেন। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে বেশ কিছু সিদ্ধান্তের দিকে যেতে পারে সরকার। এদিকে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়
নিয়মিত দলটির নেতাদের সাথে বৈঠক করছেন। সেসব বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা কিভাবে এবং কোন প্রক্রিয়ায় অংশ নিতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন যদি দলীয় প্রতীকে হয় তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে আওয়ামী লীগের প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না। তবে দলটির শীর্ষ নেতারা আশা করছেন স্থানীয় সরকার নির্বাচনের আগেই রাজনৈতিকভাবে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসতে পারে। কারণ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির বাক্সে পড়েছিল, স্থানীয় সরকার নির্বাচনে সেটি নাও হতে পারে। সেক্ষেত্রে জামাত ও এনসিপি জোটের কাছে স্থানীয় সরকার নির্বাচনে ভরাডুবি ঘটতে পারে ক্ষমতাসীন বিএনপির। এখন এই মুহূর্তে আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দেব। শীঘ্রই আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশে ফিরছেন। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কি উঠে যাচ্ছে? তবে আজকে কিছু অগ্রগতি আপডেট ঘটেছে। আমি যদিও ইমিডিয়েট আগের ভিডিওটাতে আলাপ করেছি যে আওয়ামী লীগ ফিরবে, যে তাতে কোনো সন্দেহ নাই, সরকারের তরফ থেকে ফিরবে বা ফেরানো হবে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন এবং এমনকি মৌলবাদী সাম্প্রদায়িক জামাতকেও পর্যন্ত রাজনীতি করবার অধিকার দিয়েছিলেন। আজকে তারই পুত্র তারেক রহমানের আমলে আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে যে বাংলাদেশে কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকবে না। সেটি তারেক রহমানের ইচ্ছাই হোক বা আন্তর্জাতিক সমীকরণে হোক না কেন, যে কোনো কারণেই হোক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, এমন আলামতই পাওয়া গেছে। বাংলাদেশের রাজনীতিতে আসলে প্রতিনিয়ত ঝড় পূর্বাভাস এবং অনেক পূর্বাভাস অন্যরকম হচ্ছে, পাল্টে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতেই আছে। আজকেই সকালের দিকে দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কিছু নেতার সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শেখ হাসিনা। দীর্ঘ বিরতির পর এই প্রথম দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অত্যন্ত কড়া এবং সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন তিনি। শেখ হাসিনা স্পষ্ট করে বলে দিয়েছেন, তৈরি হন, আবার ফিরতে হবে দেশে, মাঠে নামতে হবে। আজকের এই বৈঠকে শেখ হাসিনা ঠিক কি বলেছেন, কেন তিনি হঠাৎ নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিলেন এবং বিএনপি ও নির্বাচন নিয়ে তার বিস্ফোরক মন্তব্যগুলো আসলে কি ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে শেখ হাসিনা দিল্লি থেকে ভার্চুয়ালি যুক্ত হন। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যের বাসভবনে, যেখানে কেন্দ্রীয় কমিটির বেশ অনেক সদস্যই উপস্থিত ছিলেন। এই বৈঠকে সবচেয়ে আলোচিত দিক হলো শেখ হাসিনার দেওয়া সরাসরি নির্দেশ। তিনি নেতাদের উদ্দেশ্যে বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি নিন, কারণ এবার সবাইকে দেশে ফিরতে হবে এবং দেশের রাজনৈতিক ময়দানে সক্রিয় হতে হবে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলের জল্পনা শুরু হয়েছে, তবে কি শেখ হাসিনা কোনো শক্তিশালী মহলের কাছ থেকে ইতিবাচক সংকেত পেয়েছেন? অনেক নেতার ধারণা দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে নেত্রী হয়তো কোনো বড় আশ্বাস পেয়েছেন। বৈঠকে শেখ হাসিনা গত 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি এই নির্বাচনকে একটি প্রহসন হিসেবে অভিহিত করেছেন। বৈঠকে উপস্থিত বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশের বর্তমান পরিস্থিতি নেত্রীর সামনে তুলে ধরেন। শেখ হাসিনা দেশি বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক পর্যবেক্ষক বাংলাদেশে থাকাকালীন বলেছিলেন নির্বাচন খুব ভালো হয়েছে, কিন্তু তারাই আবার নিজেদের দেশে ফিরে গিয়ে রিপোর্ট দিয়েছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল একটি সাজানো নাটক। শেখ হাসিনা নেতাদের সতর্ক করে বলেন, এসব দুমুখ লোকদের ভরসায় আমাদের বসে থাকলে চলবে না। তিনি নির্দেশ দিয়েছেন, কেন এই নির্বাচন প্রহসন, তার উপযুক্ত ব্যাখ্যা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগ শুরু থেকেই ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে আসছে। শেখ হাসিনার দাবি, এই নির্বাচনে কোনোভাবেই 60% ভোটের হিসাব মেলানো সম্ভব নয়। তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে তার ভোট বর্জনের আহ্বানে দেশের মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে।
মজার ব্যাপার হলো শেখ হাসিনা তার শাসনামলের 2018 সালের নির্বাচনের দিনের ভোট রাতে হওয়ার অভিযোগের প্রসঙ্গটি টেনে আনেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, এবার তো 12 ফেব্রুয়ারি ভোট 11 ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ব্যালট বক্স বোঝাই করে রাখা হয়েছিল। অর্থাৎ তিনি বর্তমান নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বৈঠকে আলোচনার একটি বড় অংশ জুড়ে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থাকা বর্তমান নিষেধাজ্ঞা। শেখ হাসিনা যুক্তি দিয়ে বলেন, এই নিষেধাজ্ঞা দুটি কারণে সম্পূর্ণ অবৈধ। প্রসঙ্গত আওয়ামী লীগ এমন কোনো অপরাধ করেনি যার জন্য সন্ত্রাস দমন আইনে তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া যায়। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তিনি অবৈধ হিসেবে অভিহিত করেছেন। তার মতে একটি অবৈধ সরকারের দেওয়া কোনো নির্দেশই আইনত বৈধ হতে পারে না। তিনি বিএনপি সরকারের নাম না নিলেও বর্তমান শাসন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা আশা করব বর্তমান সরকার এই অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। যদি না করে তবে আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নেব এবং কঠোর কর্মসূচি ঘোষণা করব। মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত নেতারা শেখ হাসিনার কণ্ঠে সেই চিরচেনা আত্মবিশ্বাস লক্ষ্য করেছেন। তিনি জোর গলায় দাবি করেছেন যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কখনোই স্বীকৃতি দেবে না। বৈঠকে গুরুত্বপূর্ণ অনেক নেতা উপস্থিত ছিলেন। যদিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি, তবে বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, তিনিও বৈঠকে উপস্থিত ছিলেন এমনটা শোনা যাচ্ছে, এবং আরো অনেকেই উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই মাঠের পরিস্থিতি তুলে ধরেন এবং নেত্রীর নির্দেশে উজ্জীবিত হন। দর্শক, শেখ হাসিনার এই দেশে ফেরার ডাক বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে। একদিকে তিনি আন্তর্জাতিক মহলের সমর্থনের আশা করছেন, অন্যদিকে মাঠ পর্যায়ের নেতাদের প্রস্তুতি নিতে বলছেন। এখন প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি সত্যি রাজপথে বড় কোনো কর্মসূচিতে ফিরছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো সমীকরণ কাজ করছে? আপনার কি মনে হয় শেখ হাসিনার এই নির্দেশ কি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরার পথ দেখাবে? কমেন্ট করে আমাদের জানান। ডক্টর ইউনূসের সাথে জামাতের 27 খুন, তারও বিচার হওয়া উচিত। তার তো বিচার হবেই। ডক্টর ইউনূসের বিচার হোক বা না হোক, জামাতের আমিরের 2024-এর জুলাইয়ের আগুন লাগানো, ওই শিবিরের ম্যাচ বানানো, মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া, পুলিশ জ্বালিয়ে দেওয়া, এগুলো বিনা বিচারে চলে যাবে। অবশ্য তারা ইন্ডেমনিটি দিয়েছে যে তাদের বিচার কেউ যেন না করতে পারে, কিন্তু জনতার আদালত কোথায় যাবে? কমরেড সামাদ ভাই বলছেন যেটা ঠিকই বলেছেন, এদের বিচার হতে হবে এবং হবে। এই দেশে এই বিএনপি মামলা করুক না করুক, বা তারপরেও কোনো সরকার এসে মামলা করুক না কোনো দিন এই বাংলাদেশে এদের সকলের বিচার হবে। হয়তো ডক্টর ইউনূস ততদিন বেঁচে থাকবে না, তার মরণোত্তর বিচার হতে পারে। আমার মনে হয় বাংলাদেশে যদি মরণোত্তর বিচার শুরু হয়, সেটা ডক্টর এই আদম ব্যাপারী ইউনূসকে দিয়ে শুরু হবে। আমার কেন যেন মনে হয়, আমার খুবই মনে হয়, মানে সম্ভাবনাটা খুবই বেশি, কারণ তার বয়স তো যথেষ্ট, আর এখন তো আর ক্ষমতায় নাই। এখন তো মোটামুটি যে কোনো সময় মনের দুঃখে হার্ট অ্যাটাক করতে পারে। ওই যেটা আমাদের কমরেড সামাদ ভাই বললেন, এখন মেঘনা আলম, তিস্তা খালম, তারপর পদ্মা আলম, এদের তো আর সাথে নিয়ে ঘুরতে পারবে না। এই দুঃখে হয়তো হার্টফিল করতে পারে। যাই হোক, সেটা অন্য বিষয়। সে হার্টফিল করুক আর না করুক, বাংলাদেশের জনগণের বিচার করতে হবে। আপনি যদি একটা দেশের রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার, আমরা জানি যে এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, তাকে নিয়েও বিতর্ক আছে, সেটা পৃথক বিষয়। তিনি তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে ছিলেন কিনা, তিনি গাদ্দারি করেছেন কিনা, কেন নীরব ছিলেন, এই প্রশ্নগুলো আলাদা, অন্য প্রসঙ্গ। কিন্তু একজন প্রেসিডেন্টকে গৃহবন্দী করার দায়ে এদের একেবারে ওই যে যারা ইসলামের পরিভাষায় যারা মুসলমান কাফের, তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে, যত ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক। তো এগুলো বিনা হিসেবে প্রেসিডেন্টকে বন্দী করার দায়ে বিনা হিসেবে এদের প্রত্যেকের জেল হবে, না হয় ফাঁসি হবে। সর্বনিম্ন জেল হওয়ার সুযোগ নাই। সামাদ ভাই যেটা বললেন যে তাদের 1000 বছর জেল হবে, কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলা, তাও আবার দেশের সর্বোচ্চ ব্যক্তি। একজন প্রেসিডেন্ট হচ্ছেন, উনি হচ্ছেন হেড অফ দ্য স্টেট, তিনি হচ্ছেন নাগরিকের উপর নাগরিক, তিনি হচ্ছেন নাগরিকের অভিভাবক, রাষ্ট্রের অভিভাবক। তাকে আপনি বন্দী করেছেন। সাক্ষীকে, সাক্ষী জিয়া করিম ভাই না, সাক্ষী আওয়ামী লীগের কেউ না,
সাক্ষী ওই জাতীয় পার্টি না, সাক্ষী সামাদ ভাই না, আপনিও না, আমিও না। সাক্ষীকে এই দেশের জনগণ, সাক্ষী স্বয়ং স্বয়ং প্রেসিডেন্ট। আর প্রেসিডেন্টের কোনো বক্তব্য, এখন তিনি ক্ষমতায় আছেন, যদি এমন হতো তিনি ক্ষমতার বাইরে তখন বলেছে, সেইখানে আপনি ডাউট করতে পারবেন, সেই সাক্ষী আপনি না নিলেও নিতে পারবেন, যদিও সেটার গুরুত্ব অনেক বেশি, তিনি সাবেক হোক আর যাই হোক। তো এখানে ক্ষমতায় থাকাকালীন তিনি বলেছেন, এই কথা উইথড্র করার তার কোনো সুযোগ নাই। তিনি এখন বলতে পারবেন না জামাতের সাদা শকুনের মতো যে আমার আইডি হ্যাক হয়ে গেছিল, আমার মুখ হ্যাক হয়ে গেছিল, এগুলো আমি বলেছি। যে কালের কণ্ঠের সাংবাদিক আমার আইডি হ্যাক করে ফেলছিল, বা আমার ঠোঁটটা হ্যাক করে ফেলছিল, বা আমার গলাটা হ্যাক করে ফেলছিল, বা আমার গিলো হ্যাক করছিল, এই কথা বলার তার সুযোগ নাই। কারণ তিনি এখনো, তাকে পাগল ঘোষণা করা হয় নাই, তাকে জেলেও পাঠানো হয় নাই, বা পাগলাগারদে পাঠানো নাই, বা তার পদত্যাগ করানো হয়নি। সুতরাং তার বক্তব্য সঠিক। আর একজন রাষ্ট্রপতি যখন নিজে সাক্ষী দেন, তিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট, কোর্ট অফ দ্য কোর্ট, তিনি অ্যাবভ দ্য কোর্ট। বাংলাদেশ না, সারা পৃথিবীতেই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে আপনি ফাঁসি দিতে পারবেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারবেন, সমালোচনা করতে পারবেন 100 বার, কিন্তু প্রেসিডেন্টের বিরুদ্ধে আপনি কোনো সমালোচনা করতে পারবেন না, মামলা